দৈনিক সময়ে মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট লেখক, কবি, ঔপন্যাসিক কর্নেল সৈয়দ আলী আহমদ। আলী ভাই, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আপনি একজন স্বনামধন্য সৈনিক ছিলেন। অবসর জীবনে কি করছেন? সৈনিক যে সে সারা জীবন সৈনিক, অবসর জীবন বলে কিছু নাই। অবসর জীবনে আমি রেগুলার ডিউটি করি না, প্যারেড পিটি বাদ দিছি, কিন্তু সত্যের জন্য যে সংগ্রাম করা, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবার জন্য যেটুকু কষ্ট করতে হয়, কাজ করা, সেইটুকু আমি করে যাচ্ছি। আপনার একটা উপন্যাসে আপনার সৈনিক জীবনের চিত্র চরিত্রগুলি এসেছে। কি ছিল সেই উপন্যাসের মূল কথা? কি বলতে চেয়েছেন আপনি? আমার উপন্যাসটা ছিল মুবে ফার্ম। মুবে ফার্ম হচ্ছে মোবাইল উমেন, এর ভিত্তি ছিল হাইতি। হাইতি সমাজ ব্যবস্থার উপরে ভিত্তি করে রচিত এই বইয়ের মধ্যে আমরা জাতিসংঘ মিশনের শান্তিরক্ষী কার্যক্রম এগুলো ফুটে উঠেছিল এবং আমার ব্যক্তিগত জীবনের কিছু ছায়াও ওখানে পড়েছিল। যদি আপনি পুরো চরিত্র সম্পর্কে একটু ডিটেলস বলতেন, আমাদের পাঠকরা আপনার বইটা যারা পড়ে বা যারা পড়তে চাইবে তারা বুঝতে পারলো। এই বইয়ের মধ্যে আমার চরিত্রকে কমপ্লিট খুঁজে পাবেন না। আমি যে চরিত্র রচনা করেছিলাম সেটি ছিল আরেকটি বই। সেটি হচ্ছে এমসি কলেজের হোস্টেল পুরানোর ভিত্তিতে রচিত একটা বই, ইসরাফিলের বাঁশি। তো ইসরাফিলের বাঁশিতে যে নায়ক চরিত্রে যে ছেলেটা ছিল, সেখানে বিভিন্ন চরিত্রের সঙ্গে আমার অনেক মিল ছিল। আমার মূল চরিত্রটা ছিল এরকম যে একজন কনফর্মিস্ট ছাত্র, যে ছাত্রটি রাজনীতি করে ও কিন্তু রাজনীতির অন্ধ নয়, মুক্ত রাজনীতি করে, মুক্ত রাজনীতির চর্চা করে, এরকম একটি ছেলে। এবং এমসি কলেজ জ্বালানো পুরানো হয়েছিল, এটি অত্যন্ত দলান্ধ এবং হিংসাত্মক কার্যক্রমের মাধ্যমে এই কাজটি করেছিল। তো এর প্রতিবাদ যারা করেছিল তাদের মধ্যে একটা চরিত্রের সঙ্গে আমার মিল ছিল। এখানে আমি আসলে আমি নিজে উপস্থিত কখনো থাকিনি, আমার মানসিকভাবে নিজেকে অ্যাবসেন্ট রেখেছিলাম। কারণ উপন্যাস মানে হচ্ছে একটা ঐতিহাসিক অথবা রাজনৈতিক অথবা সামাজিক প্রেক্ষাপটে একটা গল্প সৃষ্টি করা, যে গল্পের মধ্যে জীবন আসবে, জগৎ আসবে এবং কিছু দার্শনিক ভাবনাবাদিক মানবিক বক্তব্য আসবে। তো সেই ক্ষেত্রে আমি চরিত্র প্রধান উপন্যাসগুলো আসলেই এই চাহিদাটা পূরণ করে না। এটা ঘটনা প্রধান উপন্যাসগুলো এই চাহিদা পূরণ করতে পারে। যে আমার আদর্শিক যে চাহিদা, সত্যবাদিতা, সৎসাহস, দেশপ্রেম এবং আমাদের সামনে যে ব্যাপারটা ছিল ওই সময় আমি যখন লিখি, যে পরিপ্রেক্ষিতে লিখেছি, সেই পরিপ্রেক্ষিতে বিষয় ছিল আমার দেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ, যাকে আমরা হেজিমনি বলি, এবং প্রভুত্ববাদ। তারা সব জায়গায় আমার সরকারকে ডিকটেট করে, ধমক দিয়ে কাজ করায়, এইসবের বিরুদ্ধে ছিল আমার মূল প্রতিপাদ্য বিষয়। দুইটা বইয়ে তো আপনার চমৎকার ভাষা, ব্যঞ্জনা, উদাহরণ, উৎপ্রেক্ষা, বিষয়বস্তু, চিত্র চরিত্র এবং আপনার সাথে অনেক মিলে যায় এবং আপনার ভাবনার যথেষ্ট প্রতিফলন ঘটেছে। এমন সুন্দর লেখনী আপনি এত দেরিতে লেখলেন কেন? ইয়াং বয়সে তো এটা লেখার কথা। আমি ইয়াং বয়সে গল্প লিখতাম এবং তখন আমার, যেহেতু আমি চাকরি করতাম, সেই জন্য গল্পগুলো আমি প্রকাশ করতে পারতাম না। ওগুলো প্রকাশ করার জন্যে একটা নিয়ম ছিল, আমাদেরকে সরকারের সেনাবাহিনীর মাধ্যমে অনুমতি নিতে হবে তথ্য মন্ত্রণালয় থেকে। যে আমি এটা আসলে মূলত এমআই করতো, মিলিটারি ইন্টেলিজেন্স আমার গল্পগুলো পড়বে, পড়ে পারমিশন দিবে, এবং এরা আমার গল্প পড়ে অনেক সময় পারমিশন দিত না। আমার কবিতা পড়ে পারমিশন দেয় নাই, যে না, এই কবিতা ছাপা যাবে না, এটা জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। বিরূপ প্রতিক্রিয়া কি দেশপ্রেম জাগাতে পারে, এই আশঙ্কাটাই হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। কিন্তু আপনারা যখন সৈনিক, তখন তো অতটা
মানে প্রতিবেশী রাষ্ট্রের করতলগত বা অনুগত এরকমটা তো ছিল না, তারপরেও কি এটা ছিল? হ্যাঁ ছিল, সবসময় ছিল। এটা ছিল না, কিন্তু আমাদের দেশে যে যে কি বলবো, ভারত আমাদের দেশে রয়ের যে কার্যক্রম ছিল সেটা আমাদের দেশে ডিজিএফআই, এমআই এই লেভেলে, পুলিশের এসবি লেভেলে এরা শুরু করেছিল সেই 60-এর দশক থেকে, এবং 72-এর পর থেকে 72 থেকে 75 ওই সময়ে মোটামুটি সকল জায়গায় তারা একটা আধিপত্য বিস্তার করে রেখেছিল, যেটার প্রতিফলন ছিল সব সময়। আমার পুরো চাকরি জীবনটাই আমি ওই প্রতিফলনটা দেখতে পেরেছি। আপনার সৈনিক জীবনের অভিজ্ঞতার আলোকে যদি স্বাধীনতার পরে মেজর জলিল থেকে শুরু করে যারা প্রতিরোধ যোদ্ধা হয়েছিলেন, যারা সার্বভৌমত্বের প্রতি অটল ছিলেন, যারা ফাইট দিতে চেয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তাদের মাঝে কাকে আপনি রিয়েল অর্থে দেশপ্রেমিক এবং প্রকৃত অর্থে স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে মনে করতেন? এটা তো পরিষ্কার বিষয়। আমাদের যদি আপনার 72 থেকে 80-90 পর্যন্ত পুরাপুরি সামরিক বাহিনীর কার্যকলাপ এগুলো পর্যবেক্ষণ করেন, দেখেন, তাহলে আমাদের কাছে প্রকৃত দেশপ্রেমিক প্রথমে ছিলেন মেজর জলিল, এরপরে ছিলেন মেজর কর্নেল ফারুক, এরপরে জিয়াউর রহমান। এই তিনজনই ছিলেন দেশপ্রেমের মূর্ত প্রতীক, যারা মানুষকে ইন্সপায়ার করেছেন কাজ করার জন্যে। এবং জিয়াউর রহমান প্র্যাকটিক্যালি ফিল্ডটা দখল করে এমনভাবে একটা অবস্থানে নিয়ে গিয়েছিলেন যে আমরা একটা জাতি হিসেবে দাঁড়াবার সুযোগ পেয়েছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝে বহুমাত্রিকতা ছিল, আন্তর্জাতিকতা ছিল, মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাকে নিয়েও ভাবনা ছিল। বাংলাদেশের ইসলামী যারা, ধরেন মুসলিম দিক থেকে শুরু করে যত ইসলামী দল গোষ্ঠী আছে, সবাইকে একত্রিত করা, সমন্বিত করা, তাদের সাপোর্ট নিয়ে নিজের অবস্থানকে শক্তিশালী করা, এই দুটোই ছিল। কিন্তু তিনি যে শেখ হাসিনাকে আসতে দিলেন আর অল্প দিনের ভিতরে তিনি শহীদ হলেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জিয়াউর রহমান সে বাংলাদেশের মানচিত্র থেকে এবং ইতিহাস থেকে সরিয়ে দেওয়ার জন্য ভারতীয় ষড়যন্ত্র শুরু হয়েছিল 75 সাল থেকেই। 75 সালে যখন তিনি ক্ষমতায় আসলেন, তখন তাকে সরিয়ে খালেদ মোশাররফকে দিয়ে অভ্যুত্থান করা হলো, তাকে কন্ট্রোল করার জন্য তাহেরকে দিয়ে অভ্যুত্থান করানো হলো, এবং বিভিন্নভাবে গুলমাল সিপাহী বিপ্লবের মাধ্যমে তিনি যখন আসলেন ক্ষমতায়, তারপরে এরা নিরুৎসাহিত হয়ে গেল ভারতীয় লবি, এবং তখন আমাদের দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হলো, জিয়াউর রহমান কাজ করবার মতো সুযোগ পেলেন, এবং এই সুযোগটাকে তিনি কাজে লাগিয়ে ওআইসি করলেন, ভারতকে আন্তর্জাতিকভাবে একটা আষ্টে পৃষ্ঠে বাঁধার জন্য একটা চেষ্টা করলেন। এবং জিয়াউর রহমান সাহেব তার দেশপ্রেম, তার ভালোবাসা দিয়ে তিনি দেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুললেন। যেমন আপনি দেখেন, স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে একটা বিভাজন ছিল, রেজাকার এবং মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক একটা, তারা বলতো দেশপ্রেমিক, আর একটা হলো পাকিস্তানপন্থী। তো এই ব্যবধানটাকে জিয়াউর রহমান ভেঙে দিলেন। ভেঙে দিয়ে কি করলেন, তিনি পাকিস্তানপন্থী শাহ আজিজুর রহমান এদেরকে নিয়ে আসলেন তার দলে, তার সঙ্গে, এবং মুক্তিযুদ্ধপন্থী ভারতপন্থীদের মধ্য থেকেও সবাইকে নিয়ে আসলেন, এনে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মিলিয়ে একটা সমন্বিত রাজনৈতিক চর্চা শুরু করলেন। এবং এই চর্চার থেকে আপনি দেখেন, যেমন আপনার আসলেন মশিউর রহমান জাদু মিয়া, খান আতাউর রহমান, বাতাউর রহমান খান, এরা যে আসলেন বিভিন্ন বলয় থেকে এসে একটা জিয়াউর রহমান একটা ইউনিফাইড একটা রাজনৈতিক একটা নেশনহুড গড়ে তুললেন, এবং এই নেশনহুডের মাধ্যমে তিনি একটা নতুন জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদেরকে দিয়ে গেলেন, বাংলাদেশে একটা পরিচয় দিয়ে গেলেন। এটি একটা অসাধারণ কাজ ছিল, যেটা কেবলমাত্র যেই করতে পেরেছেন, আর কেউ পারেনি।